আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কোনো কিছু করলেও দোষ, না করলেও দোষ। ওই যে কথা হলো, তোর তো ভাল লাগে না আমার, তাই তুই যা করবি তোর উপরে আমরা দোষ চাপাই দেবো। এই যে ঘটনা কি দাঁড়াইছে, 5ই আগস্ট 2024 পরে ঘটনাক্রমে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যে খারাপ হওয়া শুরু করেছে, সেটা খারাপ শুধু হয়ে যাচ্ছে। কারণ বর্তমানে এবং অতীতে যে সরকার ছিল তাদের সাথে ভারতের সুসম্পর্ক হওয়ার মতো সৌজন্যবোধ বা সুযোগ তৈরি হয়নি। কারণ তাদের মূল বক্তব্য হলো ভারতের আধিপত্যবাদ তারা মেনে নেবে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কোন কোন জায়গায় আধিপত্যবাদ দেখিয়েছে সেটা অবশ্য বাংলাদেশের মানুষ এখনও ক্লিয়ার না। ওটা ওই যে শুনছি এখানে সেখানে এই সেই, যাই হোক, এখন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা 12ই ফেব্রুয়ারি 2026 বিএনপি ক্ষমতায় আসার পরে অনেকে ভেবেছিল এইবার হয়তো ভারতের সাথে বিএনপি সরকারের একটা সুসম্পর্ক তৈরি হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই সুসম্পর্কের জায়গাটা তৈরি হয়নি। যদিও নিরাপত্তা বর্তমান সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান প্রথমে ভারতে যান। তারপরে অনেকে ভেবেছিল যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন, হয়তো বা এরপরে প্রধানমন্ত্রী তার পরিবার সহ প্রথম নির্বাচিত সরকার হিসাবে সফরে যাবেন ভারতে। কিন্তু আমরা অবশেষে দেখলাম ভারতে না যেয়ে তিনি গেছেন মালয়েশিয়া থেকে চীনে গিয়েছেন। এবং আপনারা জানেন যে সরকারি ক্ষমতায় আসে তারা যদি স্পেসিফিকভাবে ভারত বিরোধী সরকার হয় তাহলে প্রথমে চীন সফরই করে। এর আগে আমরা ডক্টর ইউনূসকেও দেখেছিলাম। ডক্টর ইউনূস প্রাথমিক পর্যায়ে চেষ্টা করেছিল ভারতের সাথে অনেক সম্পর্ক করতে, কিন্তু ডক্টর ইউনূসের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো না হওয়ায় তারা সেই সুযোগ তাদের ডক্টর ইউনূসকে দেয় নাই। পরে চীন সফরে যায় যে কোনো একটা অনুষ্ঠানে, সেখানে নরেন্দ্র মোদীর সাথে বলে কয়ে একটু দয়া মায়া করার জন্য কথাবার্তা বলেছিল, সেটাতে কাজ হয় নাই। এবং চীন সফরেতে ঘুরে আসার পরে আমরা তৎকালীন বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানের গল্প আমরা কত শুনেছি। তিস্তা মহাপরিকল্পনা 2025 সাল থেকে চালু হয়ে যাবে, বা এরকম, বা 2026 সালে জানুয়ারি থেকেই চালু হয়ে যাবে। চীনের সাথে এইসব হয়েছে, এই হয়েছে, তা হয়েছে, এখান থেকে এ কিনবো তা। 2 বছর ধরে আমরা দেখছি রাশিয়া থেকে, আমরা দেখছি আমেরিকা থেকে কী বিমান টিমান কিনছে যেন, পাকিস্তান থেকে F-17 থান্ডার মান্ডার কিনে একেবারে ভারতরে মানে শেষ করে দিয়েছে। তারপরে 2 বছর ধরে শুনছি লালমনিরহাট সেই বিমান ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ঘাঁটি ব্যবহার হয়েছিল সেটাকে চালু করেছে। এখন যত এখন আবার শুনছি চীনে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নাকি কয়েকটা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছেন। এবং আমরা আবার শুনতেছি আপনার চীন প্রস্তাব দিয়েছে যে অর্থনৈতিক করিডোর, বাংলাদেশ, মায়ানমার এবং চীনের অর্থনৈতিক একটা করিডোর তৈরি করবে। এতে বাংলাদেশের অনেক সুযোগ সুবিধা পাবে, এরকম দেখছি। এবং এরপরেও আমরা শুনেছি মোংলা বন্দর এর যে অর্থনৈতিক অঞ্চলটি ছিল সেটি আওয়ামী লীগ বলে ভারতকে দিতে চাইলেও আর সেটা বাতিল করে নাকি আমরা শুনছি সেটা চীনের কাছে হস্তান্তর করবে বা চীনকে দেবে। আবার আমার দেশ সংবাদপত্রের ইউটিউব মাধ্যমে দেখলাম যে তারা বলছে যে বাংলাদেশের উপর কোনো দেশের হস্তক্ষেপ চীন প্রত্যাখ্যান করবে, চীন মেনে নেবে না। মোটামুটি বোঝা গেল যে চীনের সাথে মরম সম্পর্ক হচ্ছে এবং ভারতের সাথে সেই সম্পর্ক তলানিতে যে পৌঁছাইছে। ইতিমধ্যে ভারত যে সুযোগ সুবিধা বাতিল করে দিয়েছিল তার অধিকাংশই এখনও সেই রকমই অবস্থায় রয়েছে। এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, যেমন ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের ধস, আমেরিকাতে ধস, এবং আমেরিকা থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এসে সুবিধা করতে পারছে না। এবং চীন দেখেন আজ পর্যন্ত শুধু আমরা শুনেই যাচ্ছি, 5ই আগস্ট 2024 পর শুধু শুনেই যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে
সেই ব্যবসা বাণিজ্য কিন্তু ভারতের সাথেই বেড়ে যাচ্ছে। চীন থেকে কোনো সুযোগ সুবিধা সেই ধাঁচের মানের আজ পর্যন্ত পাইনি। সুতরাং আমার মনে হয় ওই রেজওয়ানা হাসান এবং উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর মতন ওই যে খালি কলসি বাদে বেশি বিষয়টি ঠিক ওই জায়গায় যেও আবারও দাঁড়াবে বলে আমার মনে হয়। এটা দেখবেন দিন শেষে যে 5ই আগস্ট 2024-এর পরে চীন দৃশ্য তো কিছুই করতে পারি নাই, বাংলাদেশকে কোনো উপকারই করতে পারি নাই, দেখবেন ওই ভবিষ্যতেও ঠিক ওই জায়গায় যেয়ে দাঁড়াবে। সুতরাং ভারত বিদ্বেষী, ভারতের সাথে সুসম্পর্ক নষ্ট করে আমরা আরও আমাদের অর্থনৈতিক অবস্থা যাতে খারাপের দিকে যায় সেই জন্য চীন যথেষ্ট। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।